আমরা প্রথমে সামগ্রিক রূপে কিভাবে ছাত্রছাত্রীকে আরও ভালোভাবে বুঝতে পারি তা নিয়ে আলোচনা করব, যাতে ছাত্রছাত্রীকে সমস্ত দিক বিবেচনা করে কেরিয়ার গাইডেন্স দেওয়া নিশ্চিত করা যায়। তাদের আরও ভালোভাবে সাহায্য করার জন্য কেরিয়ার গাইড হিসেবে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রগুলি বিবেচনা করা দরকার সে সম্পর্কে আলোচনা করব। আপনাকে এই বিষয়ে চিন্তা করতে সাহায্য করার জন্য আমি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তারা কোথা থেকে আসে, পারিবারিক গঠন কেমন, তাদের পরিবারে মূল সিদ্ধান্ত গ্রহণকারী কারা। ধরা যাক, উদাহরণস্বরূপ গ্রামীণ এলাকা থেকে আসা একজন ছাত্রের এমন একটি পারিবারিক কাঠামো রয়েছে যেখানে বাবা মা উভয়ই কাজ করেন এবং পরিবারের অতিরিক্ত সদস্যও থাকতে পারে যারা সামগ্রিকভাবে পরিবারের সমস্ত বড় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন শিক্ষক এবং কেরিয়ার গাইড হিসেবে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই তথ্য পাওয়া সহজ হবে, কারণ আপনারা প্রতিদিন তাদের সঙ্গে কাজ করছেন এবং শিক্ষক এবং সাধারণত আপনার ছাত্রছাত্রীরা আশেপাশের স্থানীয় এলাকা থেকে আসে। সুতরাং আপনার সম্ভবত সেই এলাকাটি সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে। সেখানে কাজের বিভিন্ন সুযোগ কি কি, শিক্ষাগত সুযোগের ধরন কেমন, পড়াশোনার অগ্রগতির সুযোগ কেমন, তারা কোন বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে পছন্দ করে, কোন বিষয়গুলি তারা নিয়মিত এড়িয়ে চলার চেষ্টা করে। এগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে যে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কী ধরনের ক্ষেত্রগুলি অনুসরণ করতে পারে, এবং তারপর আগ্রহগুলিও বোঝা। তারা কিভাবে তাদের অবসর সময় কাটায়, কোন কোন উপায়ে তারা তাদের অবসর সময় কাটাতে ভালোবাসে, কোন আগ্রহগুলো নিয়ে তারা বেশি সময় কাটাতে পছন্দ করে, কোন বিষয়গুলি তারা দীর্ঘ সময় ধরে অনুশীলন করছে এবং তার ফলে এতে কিছুটা দক্ষতা অর্জন করেছে। তাদের কাছ থেকে কিছু দক্ষতাও শেখার আছে। আমি নিশ্চিত যে আপনি দেখেছেন যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি আগ্রহী এমন ছাত্রছাত্রীরা নিজেদের ভালো দিকগুলি খুঁজে বের করতে সক্ষম হয়েছে। সুতরাং সংক্ষেপে, এমন একটি স্টুডেন্ট প্রোফাইল তৈরি করা গুরুত্বপূর্ণ যাতে তাদের পারিবারিক প্রেক্ষাপট, একাডেমিক আগ্রহ, পড়াশোনার অগ্রগতির রিপোর্ট এবং সেই আগ্রহের ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত থাকে যেখানে তারা তাদের অবসর সময় ব্যয় করে। এটি আপনাকে ছাত্র বা ছাত্রীটির সম্বন্ধে একটি সামগ্রিক চিত্র তৈরি করতে সহায়তা করবে এবং এর ফলে ছাত্রছাত্রীদের আরও কার্যকরভাবে তাদের ভবিষ্যতের পরিকল্পনা করতে সহায়তা করবে। এটি লক্ষ্য করা গেছে যে মেন্টরিং ব্যবস্থা, যার মধ্যে মেন্টরশিপ এবং কোচিং দুইই অন্তর্ভুক্ত রয়েছে, কার্যকর করার জন্য কাউন্সিলর এবং ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মিত কথোপকথনের প্রয়োজন। একজন কেরিয়ার গাইড হিসেবে ছাত্রছাত্রীকে আরও ভালোভাবে বোঝার জন্য তাদের সঙ্গে আরও বেশি সময় কাটান এবং বেশি কথাবার্তা বলুন। এটি আপনাকে তাদের জন্য একটি কাঠামো তৈরি করতে সহায়তা করবে যাতে তারা সেলফ রেগুলেটিং অ্যাডাল্ট হতে পারে। সবচেয়ে বেশি আত্মসচেতন ছাত্র বা ছাত্রী হলো তারা যারা জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত। ইউনিসেফের লাইফ স্কিল ফ্রেমওয়ার্ক বলছে যে ছাত্রছাত্রীদের তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবে পরিণত করতে সহায়তা করার জন্য আত্মসচেতনতা একটি মূল জীবন দক্ষতা। ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে জীবন দক্ষতা বিকাশের জন্য একটি ক্রমবর্ধমান ফোকাস হচ্ছে যে তারা যেন বৃহত্তর সমাজে মূল অবদানকারী হয়ে ওঠে। পড়াশোনা, বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি লাইফ স্কিল ছাত্রছাত্রীদের সমাজে অবদানকারী সদস্য হতে সহায়তা করার জন্য অপরিহার্য হয়ে ওঠে। এটি তাদের বৈচিত্র্যময় সামাজিক কাঠামো এবং চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে সহায়তা করে। কেরিয়ার কাউন্সেলিং শুরু করার একটি ভালো উপায় হলো প্রথমে শিক্ষার্থীদের সমস্ত তথ্য সংগ্রহ করা। এখন আপনি কিভাবে তার কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করবেন? শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীরা যে তথ্য সরবরাহ করে তা আপনাকে এই ক্ষেত্রে কিছুটা হলেও অ্যাক্সেস দেবে। তবে এর পাশাপাশি শিক্ষার্থী সম্পর্কে সমস্ত তথ্য যাতে এক জায়গায় সংগ্রহ করা যায় তা নিশ্চিত করতে হবে। একটি কাঠামোগত পদ্ধতিতে এগুলি নথিভুক্ত করা অত্যন্ত কার্যকর, যাতে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হন এবং তার সাথে আপনার কথোপকথনের পথ আরও সুগম হয়। আপনি ফর্ম তৈরি করতে পারেন যা শিক্ষার্থীরা নিজেরাই পূরণ করতে পারে, যদিও এই তথ্যের কিছু অংশ পোর্টালে সংগ্রহ করা হয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি অনলাইন ফর্ম তৈরি করতে পারেন, অথবা অনলাইন ব্যবস্থার অনুপস্থিতিতে আপনি কাগজেই ফর্ম তৈরি করতে পারেন যা শিক্ষার্থীরা নিজেরাই পূরণ করতে পারে। দয়া করে নিশ্চিত করুন যে আপনি শিক্ষার্থীদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করেন তার গোপনীয়তা বজায় থাকে এবং কিভাবে ফর্মটি পূরণ করতে হয় তা তাদের খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়, যাতে আপনি যে সমস্ত তথ্য সংগ্রহ করছেন তা প্রথমবারেই সঠিক হয়।
অবশ্যই সময়ের সাথে সাথে সংযোজন, সংশোধনগুলি এই অ্যাক্টিভিটিটিকে নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিত করবে। সুতরাং এতে আমরা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, তাদের পারিবারিক পটভূমি, তাদের পারিবারিক আয় সংগ্রহ করার লক্ষ্য রাখতে পারি। এখন এর মধ্যে অনেক সময় শিক্ষার্থীরা সবসময় তাদের পারিবারিক আয় সম্পর্কে সচেতন হয় না। তাদের একদিন সময় দেওয়া যেতে পারে যাতে তারা বাড়িতে ফিরে বাবা মায়ের কাছ থেকে সেই তথ্য নিয়ে ফিরে এসে স্কুলে ফর্মটি পূরণ করতে পারে, অথবা তারা বাবা মায়ের উপস্থিতিতেও ফর্মটি পূরণ করতে পারে। কিছু তথ্য থাকবে যা শিক্ষার্থীরা হয়তো জানে না। সুতরাং যখন পারিবারিক আয়ের কথা বলা হয়, আমরা কেন এটি নিয়ে আলোচনা করছি? মূলত পারিবারিক আয় একটি ভালো সূচক যে পরিবার কতটা ঝুঁকি নিতে পারে। আর্থিকভাবে সমর্থন করার জন্য ছাত্র বা ছাত্রীটিকে কত তাড়াতাড়ি উপার্জন করতে হবে এবং কোন ধরনের শিক্ষাগত কোর্স কোন অবস্থানে সে যেতে পারে, যাতে তারা নিশ্চিত করতে পারে যে তারা তাদের পছন্দের পথ অনুসরণ করছে। এমন সময় আসতে পারে যখন একজন ছাত্রকে অন্য কোনো জায়গায় যেতে হবে, সেখানে থাকার ব্যবস্থা এবং খাবার অতিরিক্ত ব্যয় হয়ে উঠবে। সুতরাং ছাত্রদের কাছ থেকে সেই তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি তাদের সঠিক ধরনের নির্দেশনা দিতে সক্ষম হন। এটি একজন কেরিয়ার গাইডের জন্য বিষয়গুলিকে সহজ করে তোলে, যাতে নিশ্চিত করা যায় যে ছাত্রছাত্রীর প্রোফাইলটি যুক্তিসঙ্গতভাবে সম্পূর্ণ। সেই সমস্ত তথ্য যতটা সম্ভব দিকগুলি দেখে তা নিশ্চিত করা, এবং অবশ্যই সেই সমস্ত রেকর্ডগুলির গোপনীয়তা বজায় রাখা জরুরি। ছাত্রদের একে অপরের প্রোফাইলে প্রবেশাধিকার থাকা উচিত নয়। গোপনীয়তা সমস্ত কেরিয়ার গাইডদের জন্য একটি মূল নৈতিক নীতি। অন্য কোনো সহকর্মী বা অন্য কোনো কেরিয়ার গাইডের সঙ্গে কোনো ছাত্রের প্রোফাইল ভাগ করে নেওয়ার সম্পূর্ণ প্রয়োজন না থাকলে সংগৃহীত সমস্ত তথ্য একজন ব্যক্তির দায়িত্বে থাকাই শ্রেয়। ছাত্রছাত্রীর জনসংখ্যা, পারিবারিক পটভূমি, পিতামাতার শিক্ষাগত যোগ্যতা, ভাই বোন আছে কিনা, এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণকারী সম্ভবত কোনো মাসি বা কাকা বা দাদু ঠাকুমা, এগুলি আপনার কেরিয়ার গাইডেন্স ইনভেনশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। ছাত্রছাত্রীর ভৌগোলিক অবস্থান দিয়ে শুরু করা উচিত। কেরিয়ার গাইড এবং শিক্ষক হিসেবে আপনার চারপাশের অবস্থান সম্পর্কে ইতিমধ্যেই ধারণা রয়েছে, কারণ আপনার বেশিরভাগ ছাত্রছাত্রী আশেপাশের অবস্থান থেকে আসে। তবুও আরও ওয়াকিবহাল হতে সংবাদপত্র পড়া ভালো অভ্যাস। নিয়মিত আপডেটের জন্য পোর্টালে কলেজ কোর্স, আবেদনের তারিখ, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ এবং বৃহত্তর যে কোনো সুযোগ যা ছাত্রছাত্রীদের আরও কার্যকর পদ্ধতিতে তাদের কেরিয়ার পরিকল্পনা করতে সহায়তা করবে, সে বিষয়ে সচেতন থাকা দরকার। স্থানীয় কর্মসংস্থান অফিসগুলির সঙ্গে সংযোগ গড়ে তোলা সবচেয়ে কার্যকর হবে। আমরা পরবর্তী স্লাইডে এটি নিয়ে আলোচনা করব। পারিবারিক আয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে, যাতে আমরা অনুমান করতে পারি যে আমরা নির্দিষ্ট কেরিয়ারগুলি সুপারিশ করতে পারি কিনা, নির্দিষ্ট কলেজগুলি ছাত্রের কাছে সহজলভ্য কিনা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো তাদের বিভিন্ন ধরনের বৃত্তি এবং ফেলোশিপ প্রোগ্রামগুলি খুঁজতে সাহায্য করতে হতে পারে, যা তাদের শিক্ষায় সহায়তা করবে। তাদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় এডুকেশনাল লোন বা অন্যান্য আর্থিক সহায়তা চিহ্নিত করতে তাদের সাহায্য করার প্রয়োজন হতে পারে। কোন ধরনের কলেজ এবং কোর্সে যেতে হবে তা বুঝতে সহায়তা করে তা নয়, এমন কোনো নির্দিষ্ট কোর্স রয়েছে কিনা যা ছাত্রকে দ্রুত উপার্জন করতে সহায়তা করে সেটা বুঝতেও সাহায্য করে। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর একটি নির্দিষ্ট আর্থিক দায়িত্ব রয়েছে। এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে একজন ছাত্রের আসলে কি ধরনের আর্থিক সহায়তা রয়েছে, সে কোন ধরনের ঝুঁকি নিতে পারে, তারা কি একটি নির্দিষ্ট কেরিয়ারের পথে যেতে পারে যা তাদের দ্রুত উপার্জন করতে সাহায্য করে, অথবা তাদের কি এমন একটি কেরিয়ারে যাওয়া উচিত যেখানে তাদের স্নাতকোত্তর পিএইচডি প্রোগ্রামগুলিও শেষ করাতে বহু বছর শিক্ষায় ব্যয় করতে হতে পারে। তবে আমাদের প্রচেষ্টা সবসময়ই থাকবে সঠিক ধরনের কেরিয়ারের জন্য ছাত্রদের সঠিক যোগ্যতা নিশ্চিত করা। সুতরাং এটিকে অনুশীলনে আনার একটি ভালো উপায় হলো প্রথমে সত্যিই বোঝা যে আপনি যে কোর্সটি সুপারিশ করেন তার ঠিক পরেই ছাত্রকে তা কোনো কাজে ঢুকতে সহায়তা করে কিনা, বা ছাত্রকে তাদের মাস্টার্স বা অতিরিক্ত কোর্স সম্পন্ন করতে হবে কিনা, যাতে তারা নিজেদেরকে আরও বেশি কর্মসংস্থান যোগ্য করে তুলতে পারে। পিতামাতার শিক্ষাগত যোগ্যতা প্রায়শই আপনাকে একটি ইনসাইট দেয় যে কিভাবে বাবা মায়েরা তাদের সন্তানদের কাছ থেকে প্রত্যাশা গড়ে তোলেন। এর মধ্যে বাবা মায়েদের সন্তানদের সমর্থন ও নির্দেশনা দেওয়ার ক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে। যদি সন্তানরা তাদের নিজস্ব পিতামাতার অনুরূপ ক্ষেত্রগুলিতে কেরিয়ার গড়ে তুলতে চায়, আমরা প্রায়শই দ্বিতীয় প্রজন্মের আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখেছি। আপনি যদি এমন পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে পরিবারের সদস্যরা এমন পেশায় কাজ করছেন যার মধ্যে আপনিও যেতে চান,
আপনার ইতিমধ্যে একটি নির্দিষ্ট সাপোর্ট সিস্টেম রয়েছে, যা একটি শিশুকে তাদের কেরিয়ারে দ্রুত অগ্রগতিতে সহায়তা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানাবে যে অভিভাবকরা তাদের নিজেদের সন্তানদের বিকল্পগুলি সুপারিশ করার আগে কতটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তাদের কী ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং অতিরিক্ত ভাই বোনের কারণে তাদের অতিরিক্ত আর্থিক দায়িত্বও রয়েছে। কখনো কখনো ভাই বোন একজন কর্মরত সদস্যও হতে পারে, যা প্রতিটি সন্তানের উপর থেকে নির্দিষ্ট আর্থিক দায়ভার লাঘব করতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে বাবা মা কি করছেন, সেখানে তারা কোন স্তরে কর্মরত, কোনো ভাই বোন আছে কিনা, এবং সেই ভাই বোন বর্তমানে কর্মরত নাকি ছাত্র। সুতরাং আমরা পরবর্তী কয়েকটি স্লাইডে একটি প্রোফাইল দেখব, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে এই তথ্যটি নির্বিঘ্নে সংগ্রহ করা যেতে পারে। আমরা আদিত্য নামের এক ছাত্রের প্রোফাইলের উদাহরণ দেখব, যার ব্যক্তিগত বিবরণ আমরা গোপনীয়তার কারণে পরিবর্তিত করেছি। আদিত্য কে তা বোঝার জন্য আসুন পরবর্তী স্লাইডে যাই। পর্দায় তথ্য আরও ভালোভাবে দেখতে আসুন ফুল স্ক্রিন মোডে চলে যাই। সুতরাং আসুন একটি প্রোফাইলের উদাহরণ দেখি, এবং আমি যেমনটা বললাম যে এটি আদিত্য আগরওয়াল। সে জয়পুরের 16 বছর বয়সী এক ছাত্র। তার বাবা একজন অ্যাকাউন্টেন্ট এবং তার মা একজন শিক্ষিকা। পরিবারের মাসিক মোট আয় 70,000 টাকা, এবং তার একটি ছোট ভাইও রয়েছে যে একই স্কুলে পড়ে। তার মা একই স্কুলে কর্মরত হওয়ায় উভয় সন্তানই স্কুল ফির উপর ছাড় পায়, যা মাসে 5,000 টাকা। পরবর্তী স্লাইডে আমরা আদিত্যর প্রোফাইল সম্পর্কে কথা বলবো। আপনাকে আবারও মনে করিয়ে দিই যে ছাত্রের কিছু ব্যক্তিগত তথ্য উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করা হয়েছে। আকাঙ্ক্ষিত কেরিয়ার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সত্যিই দরকার হয় কিনা তা বোঝার একটি খুব কার্যকর উপায় হল ছাত্রের একাডেমিক ইতিহাস। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র একটি নির্দিষ্ট কেরিয়ারে আগ্রহী হয়, তবে এটিও গুরুত্বপূর্ণ যে ছাত্রটি সেই কেরিয়ারে প্রবেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি যেন পছন্দ করে। আসুন এই উদাহরণটি আরও একটু খতিয়ে দেখি। একজন ছাত্র যদি ডাক্তার হতে চায়, তাহলে এটি স্পষ্ট যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি হল প্রয়োজনীয় বিষয়। যাই হোক, আমি অবশ্যই এমন কোনো ডাক্তারের সাথে দেখা করতে চাই না যিনি স্কুলে বায়োলজি পছন্দ করতেন না। সুতরাং এমন কিছু বিষয় রয়েছে যা আপনাকে কেরিয়ার গাইড এবং শিক্ষক হিসেবে বিবেচনা করতে হবে, যা একটি নির্দিষ্ট কেরিয়ারে সফল হতে সক্ষম হওয়ার জন্য অপরিহার্য। আপনার বিদ্যালয়ের শিক্ষকরা সেই অগ্রগতি নির্দেশ করার একটি ভালো উপায়। এটি ছাত্রদের জানানোর একটি উপায় যে তারা বর্তমানে কোথায় রয়েছে, এবং যদি তারা একটি নির্দিষ্ট দিকে যেতে চায় তবে তাদের কী ধরনের প্রচেষ্টা করতে হবে। সুতরাং যেমন আমি এমন এক ছাত্রের কথা উল্লেখ করেছি যে বায়োলজি পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে চায়, সেই ছাত্রের পথের এখানেই শেষ নয়। এটি হতে পারে যে ছাত্রের এক্সপোজারের অভাব রয়েছে, হয়তো স্কুলে যে বিষয়বস্তু শেখানো হচ্ছে তা সে উপভোগ করে না, অথবা যেভাবে এটি শেখানো হচ্ছে তা এমন কিছু যা ছাত্র সত্যি বুঝতে পারছে না। হয়তো তাদের কাছে বিষয়বস্তু ব্যাখ্যা করার একটি ভালো উপায় তাদের আরও কিছু এক্সপোজার দেওয়া, বিভিন্ন শেখার কৌশল বা পাঠ্যপুস্তকের বাইরে উপলব্ধ তথ্য প্রদান করে তাদের আগ্রহ ফিরিয়ে আনতে পারে। তবে যদি কোনো ছাত্র কোনো নির্দিষ্ট বিষয় অপছন্দ করে এবং সেই বিষয়টি সেই পেশায় ঢোকার পূর্বশর্ত হয়, তবে সেই বিষয়টি নিয়ে ছাত্রদের কাজ করতে হবে। আপনি যদি এই সংযোগগুলি ঘটতে না দেখেন, তবে এমন কোনো ক্ষেত্রে সফল হওয়া কারোর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে যা তারা সত্যি উপভোগ করে না। এটি আমরা বারবার দেখেছি। আসুন এমন পরিস্থিতি এড়িয়ে চলি যেখানে ছাত্ররা যা শিখছে তা উপভোগ করছে না, বরং আসুন তাদের মনোনিবেশ করতে এবং বুঝতে সাহায্য করি যে তারা কিভাবে স্কুলে তাদের যাত্রা উপভোগ করতে পারে এবং কিভাবে ভবিষ্যতের আকাঙ্ক্ষিত কেরিয়ার তৈরি ও দৃঢ় করতে পারে। সুতরাং ছাত্রদের জিজ্ঞাসা করুন তাদের পছন্দের বিষয়গুলি কি কি। এখন সাধারণত আমরা দেখেছি যে ছাত্ররা এমন বিষয় পছন্দ করে যাতে তারা সত্যিই ভালো স্কোর করে। তারা এমন বিষয়গুলি উপভোগ করে যা তারা সত্যিই বুঝতে পারে, বা সেই বিষয়গুলি যেগুলি তারা মনে করে যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট কেরিয়ার গড়ে তোলার জন্য প্রয়োজন। এগুলি মূলত 3টি কারণ, আবার উপরের সবগুলির সংমিশ্রণও হতে পারে। এখন আদিত্যর প্রসঙ্গে ফিরে যাই। সে একাদশ শ্রেণীর কমার্সের ছাত্র।
আমরা তার প্রোফাইলটি আবার দেখব এবং বোঝার চেষ্টা করব যে আদিত্য কী ধরনের বিষয় পছন্দ করে, কোথায় সে ভালো স্কোর করছে এবং কোথায় তাকে আরও ভালো করতে হবে। এখন পূর্ববর্তী সমস্ত গ্রেড এবং নাম্বারের রেকর্ড আপনাকে দুটি পরীক্ষা বা সেমিস্টারের মধ্যেও অল্প সময়ের মধ্যে বছরের পর বছর ধরে তার অগ্রগতি বুঝতে সাহায্য করবে এবং তাকে কোন অধ্যায়গুলিতে আরও মনোনিবেশ করতে হবে সেই বিষয়ে আপনাকে ফিডব্যাক দিতে সহায়তা করবে। কেরিয়ার গাইড হিসেবে তারা যে ক্ষেত্রগুলি এড়িয়ে চলার চেষ্টা করছে বা যে অধ্যায়গুলি তাদের দুঃস্বপ্ন দেখাচ্ছে বা যে অধ্যায়গুলি তারা শিখতে কঠিন বলে মনে করছে এবং তাই এড়িয়ে চলছে, সেগুলি আরও গভীরভাবে খতিয়ে দেখে তাদের সহায়তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং এটি আপনাকে সত্যি আদিত্যের যে ধরনের সহায়তার প্রয়োজন তা বুঝতে সহায়তা করবে। হয়তো কিছু ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের সাথেও আলোচনা করতে হতে পারে, যাতে তারা আদিত্যের শেখার গতি প্রকৃতি বিবেচনা করে যে ক্ষেত্রগুলিতে সে পিছিয়ে পড়ছে সেগুলি বুঝে আপনাকে এগিয়ে যেতে হবে। সুতরাং এমন কিছু উদাহরণ থাকবে যেখানে আপনি অন্যান্য বিষয়ের শিক্ষকদের সাথে কথা বলার পাশাপাশি শ্রেণীকক্ষে এবং পরীক্ষায় ছাত্র কিভাবে পারফর্ম করছে সে সম্পর্কে আরও সামগ্রিক দৃষ্টিভঙ্গি পাবেন বলে আশা করা যায়। এটি আপনাকে ছাত্রের উন্নতির জন্য একটি বাস্তবসম্মত চিত্র তৈরি করতে সহায়তা করবে। এর মধ্যে আরও বাস্তবসম্মত সময়সূচি তৈরি করা অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রায়শই আমরা বুঝতে পেরেছি যে সময়সূচি কাজ করে না কারণ সেগুলি খুব বাস্তবসম্মত নয়। কখনো কখনো আমরা ছাত্রদের এই বিষয়ে ক্রমবর্ধমান প্রচেষ্টা করার সময় না দিয়ে তাদের মনোযোগ বহুগুণ বাড়াতে বাধ্য করি। সুতরাং উদাহরণস্বরূপ একজন ছাত্র যে একটি নির্দিষ্ট বিষয়ে যা সে উপভোগ করে না তাতে 30 মিনিটের বেশি মনোনিবেশ করতে সক্ষম হয় না, সেখানে তাদের দ্বিগুণ সময় ব্যয় করতে বলাটা বাস্তবসম্মত নয়। সুতরাং যখন আমি ইনক্রিমেন্টাল প্রচেষ্টার কথা বলি, আমি বলতে চাইছি যে একজন ছাত্র যার একটি নির্দিষ্ট বিষয়ের জন্য কেবলমাত্র 30 বা 40 মিনিটের মনোযোগ রয়েছে তাকে সপ্তাহে প্রায় 15 মিনিট সময়সীমা বাড়ানোর জন্য বলা যেতে পারে এবং একটি বিষয়ে একবারেই অনেকটা সময় দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে না। এমনকি প্রাপ্তবয়স্কদেরও মনোযোগের সময় খুব কম থাকে। আমরা যখন ছাত্রদের জন্য একটি বাস্তবসম্মত স্টাডি প্ল্যান তৈরি করছি তখন এটি মাথায় রাখা জরুরি। এর মধ্যে একটি নির্দিষ্ট বিষয় অধ্যয়ন করার জন্য প্রয়োজনীয় সময় অন্তর্ভুক্ত থাকবে। সম্ভবত তারা যে ধরনের অধ্যায়গুলি এড়িয়ে চলছে তা বোঝা এবং একটি নির্দিষ্ট সেমিস্টার শেষ হওয়া সত্ত্বেও তাদের পুনরায় সেই অধ্যায়গুলি পড়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। আমরা জানি যে ক্লাস 11-12 ক্লাস 11 থেকে প্রতিটি অধ্যায় ক্লাস 12 কন্টিনিউ হয়। বেসিক বিষয়গুলির একটি ক্ষেত্র ঠিক না করলে এবং ভালোভাবে না শিখলে সেই ক্ষেত্রভিত্তিক বিষয় এবং অধ্যায়গুলি পরবর্তী বছরে অধ্যয়ন করাটা ক্রমশ কঠিন হয়ে পড়ে। সুতরাং ক্লাস 11-এ যা কিছু ভুল হয় তার প্রভাব ক্লাস 12-এর শেষেও পড়ে। যখন আমরা ক্রমবর্ধমান পদক্ষেপে পড়ার জন্য চাপ দেওয়ার কথা বলি তখন আমরা বোঝাই যে ছাত্রদের একটি নির্দিষ্ট বিষয় ধীরে ধীরে পড়ার সময় বাড়ানোর কথা বলতে চাই। প্রায়শই আমরা দেখেছি যে বিষয়টি বোঝার জন্য, শেখার জন্য, প্রয়োগ করার জন্য তারা যত বেশি সময় ব্যয় করে ফলাফল সবসময় অনেক ভালো হয়। সুতরাং এখান থেকেই আমাদের শুরু করতে হবে। অস্পষ্ট কোনো ফিডব্যাক দেওয়ার পরিবর্তে আসুন আমরা তাদের নির্দিষ্ট ফিডব্যাক দেওয়ার লক্ষ্য রাখি। তারা কিভাবে সেই বিষয়গুলির সাথে তাদের সময় ব্যয় করে নিশ্চিত করবে যে কেবল সময়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সেই অধ্যায়গুলির প্রতিটির সাথে তারা যে সময় ব্যয় করে তার মানও কিভাবে উন্নত করা যায়। সুতরাং সংক্ষেপে একজন কেরিয়ার গাইডের লক্ষ্য হওয়া উচিত ছাত্রের একাডেমিক পারফরমেন্স সম্পর্কে ও অন্যান্য সমস্ত তথ্য ব্যবহার করে একটি খুব বাস্তবসম্মত কেরিয়ার প্ল্যান তৈরি করা। আমি অনুমান করছি যে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের শিক্ষকদের কাছ থেকে এমন শুনেছি যে তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। এখন এটি সাধারণত আমাদের খুব বেশি কিছু বলে না। আমাদের আরো গভীরে গিয়ে শিশুদের বলতে হবে কিভাবে নিজেদের উপর সঠিকভাবে কাজ করতে হয়, কোন বিষয়গুলিতে তাদের আরো বেশি মনোযোগ দিতে হবে, কিভাবে এর উপর আরো বেশি মনোনিবেশ করতে হবে, কোন ক্ষেত্রগুলি থেকে তাদের পরামর্শ নিতে হবে। সুতরাং আসুন একটি সংশোধনমূলক অ্যাকশন প্ল্যান সুপারিশ করার সময় আরো সুনির্দিষ্ট হওয়ার চেষ্টা করি। এবারে এই আঙ্গিক থেকে আদিত্যের প্রোফাইলটি আরও একটু দেখি। বিদ্যালয়গুলি প্রায়শই ক্লাস 11 এবং 12-এ নির্দিষ্ট বিষয় সংমিশ্রণ অনুসরণ করার জন্য গ্রেডগুলিকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে। যদিও সিবিএসই এবং অন্যান্য রাজ্য বোর্ডগুলির মতো কিছু বোর্ড রয়েছে যা বিভিন্ন ধরনের বিষয়ের সংমিশ্রণ সরবরাহ করে, তবে আপনার স্কুলে কোন বিষয়গুলি উপলব্ধ এবং নির্দিষ্ট কেরিয়ার গড়তে প্রয়োজনীয় নির্দিষ্ট কোর্সগুলি পড়তে হলে কোন কোন বিষয়গুলি দরকার তা জানা গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে ক্লাস টিচারদের কাছ থেকে সরাসরি একাডেমিক রেকর্ড সংগ্রহ করার ব্যবস্থা থাকা সবচেয়ে আদর্শ হবে। আদিত্য, যে একজন কমার্সের ছাত্র, সে অন্যান্য বিষয়ের তুলনায় বিজনেস ম্যানেজমেন্ট এবং অর্থনীতিতে ভালো স্কোর করে, যদিও তার প্রিয় বিষয়গুলি হলো অ্যাকাউন্টেন্সি এবং অর্থনীতি।
কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার যে সে কেন বিজনেস ম্যানেজমেন্টে বেশি নাম্বার পায় এবং একই সাথে কেন এটি পছন্দ করে না তা বোঝা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আদিত্য জানায় যে সে ম্যাথসে অনেক চেষ্টা করেও প্রত্যাশিত নাম্বার পায়নি। সুতরাং প্রায়শই ছাত্ররা একটি বিষয়ে যে পরিমাণ চেষ্টা করছে তার ভিত্তিতে কি ধরনের নাম্বার পাচ্ছে তার উপর তাদের পছন্দ অপছন্দের বিষয়গুলি নির্ভর করে। কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদের প্রচেষ্টার অনুপাতে পুরস্কারের জন্য তাদের নিজস্ব স্বমূল্যায়ন রয়েছে। একজন ছাত্র কেন কোনো বিষয়ে পছন্দ বা অপছন্দ করে তার কারণ বোঝা, যা বিষয়বস্তুর কারণে হতে পারে, যেভাবে এটি শেখানো হয় বা ছাত্রের স্বপ্নের কেরিয়ার অনুসরণের জন্য বিষয়টির গুরুত্বের কারণে হতে পারে। কিছু ক্ষেত্রে এই ইনপুটগুলি সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সাথে ফিডব্যাক হিসেবে শেয়ার করে নেওয়া ছাত্রকে শ্রেণীকক্ষে আরও ভালোভাবে শিখতে সহায়তা করতে পারে এবং শিক্ষককে এমনভাবে বিষয়বস্তু ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে যা ছাত্ররা বুঝতে পারে। ক্লাস 11 ও 12-এ নির্দিষ্ট বিষয়গুলি অনুসরণ করতে সক্ষম হওয়ার জন্য মানদণ্ডগুলি কি কি তা ব্যাখ্যা করাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, যেহেতু আদিত্য ইতিমধ্যেই ক্লাস 11-এ রয়েছে, তাই আমরা বিষয় পছন্দের দিকে নজর দিচ্ছি না। তবে ক্লাস 11-এ এই বিষয়গুলি কিভাবে তাকে স্নাতকের নির্দিষ্ট কোর্সগুলিতে ভর্তি হতে সহায়তা করতে পারে সেদিকে আমরা আরও নজর দিচ্ছি। তৃতীয় অংশে আসা যাক, যা হলো ছাত্রদের মূল পাঠ্যক্রমের আগ্রহগুলি বোঝা। ছাত্ররা কিভাবে তাদের অবসর সময় ব্যয় করতে পছন্দ করে তার একটি রেকর্ড রাখা কেরিয়ার গাইডদের জন্য দরকারি। প্রায়শই তাদের বিভিন্ন আগ্রহের মধ্যে কিভাবে তারা তাদের অবসর সময় ব্যয় করে তা তাদের নতুন দক্ষতা অর্জনে সাহায্য করে, যা তাদের আরও কর্মসংস্থানযোগ্য করে তোলে। এটি একজন ছাত্রের জন্য অতিরিক্ত সুযোগও খুলে দেয় যদি তারা নির্দিষ্ট ধরনের দক্ষতা শেখে এবং কখনো কখনো এই আগ্রহগুলিকেই কেরিয়ারে পরিণত করতে পারে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যে এখন ফটোগ্রাফিতে আগ্রহী সে সম্ভবত ভবিষ্যতে ফটোগ্রাফিকে কেরিয়ার অল্টারনেটিভ হিসেবে দেখতে পারে। আজকের দিনে খেলাধুলার প্রতি আগ্রহ সম্ভবত একজন ছাত্রকে পেশাদার ক্রীড়াবিদ হতে সাহায্য করতে পারে। যাই হোক, এই আগ্রহের ক্ষেত্রগুলি সময়ের সাথে সাথে ছাত্রদের যে দক্ষতার স্তর গড়ে তুলেছে তা আমরা যাতে বুঝতে পারি তা নিশ্চিত করার জন্য অন্যান্য মাপকাঠি রয়েছে এবং এমনকি তারা কেরিয়ারে নতুন সুযোগ না পেলেও এই আগ্রহগুলি ছাত্রদের কিছু নির্দিষ্ট জীবন দক্ষতা যেমন দলবদ্ধ কাজ করা এবং যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা শেখায়, যা তাদের সেলফ রেগুলেটিং অ্যাডাল্ট হয়ে উঠতে সাহায্য করে। আদিত্যের উদাহরণের দিকে ফিরে তাকালে আদিত্য কথা বলতে গিয়ে আমাদের জানিয়েছিল যে সে নিয়মিত ক্রিকেট খেলতো বলে সে ডিসিপ্লিনড হতে পেরেছিল। আমি নিশ্চিত নই যে সেই শৃঙ্খলা কেবল মাঠে ছিল নাকি শ্রেণীকক্ষেও ছিল, তবে সে অবশ্যই উল্লেখ করেছিল যে সে তার অনুশীলন নিয়মিত করত, সময়ের পরিমাণ এবং রুটিন যে কারণে সে বজায় রেখেছিল। এখন ছাত্রদের শৃঙ্খলাবদ্ধভাবে কিছু করার ক্ষমতা বোঝা গুরুত্বপূর্ণ। খেলাধুলা প্রায়শই তাদের এই সুযোগ দেয়। এছাড়াও এমন একটি খেলা যেখানে একজনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দলের অন্যান্য সদস্যদের সাথে কাজ করতে হবে, খুব স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে, একে অপরকে ইতিবাচক পদ্ধতিতে অনুপ্রাণিত করতে হবে এবং তাদের সমর্থন ও সহানুভূতি জানাতে হবে, যা গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে উঠতে পারে যা আদিত্য একজন কর্মরত পেশাদার হয়ে ওঠার পরে ব্যবহার করতে পারে। এখন আসুন পরবর্তী কয়েকটি স্লাইডে এটি নিয়ে আরও একটু আলোচনা করা যাক। ছাত্রের আগ্রহ বোঝার জন্য একটি অতিরিক্ত নোট। শুধুমাত্র ছাত্রদের আগ্রহের একটি তালিকা তৈরি করাই যথেষ্ট নয়, বরং এর পিছনে তারা যে সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে পছন্দ করে তা বোঝাও জরুরি। ছাত্র একটি নির্দিষ্ট আগ্রহের সাথে যে সময় ব্যয় করে তা আপনাকে একটি স্পষ্ট চিত্র দেবে যে তারা এ সম্পর্কে কতটা সিরিয়াস এবং তারা ইতিমধ্যে এতে কতটা দক্ষতা অর্জন করেছে। কখনো কখনো এই দিকগুলি ইন্টার স্কুল টুর্নামেন্টের সময় তারা যে ধরনের পুরস্কার এবং প্রশংসা জিতেছে তা থেকে খুব স্পষ্ট হয়ে ওঠে। আদিত্যের ক্ষেত্রে ইন্টার স্কুল সিবিএসই টুর্নামেন্ট ছিল, যাতে সে ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। এটি আরও ভালোভাবে করতে সক্ষম হওয়ার জন্য সে আলওয়ারে তার জেলার প্রতিনিধিত্ব করেছিল। আমরা অবশ্যই পরবর্তী স্লাইডে এটি নিয়ে আলোচনা করব। এবং প্রতিদিনের রুটিনের ক্ষেত্রেও একজন ছাত্রের হাতে একাডেমিক চাপের পরেও তাদের আগ্রহের ক্ষেত্রে সময় দেওয়ার সুযোগ কতটা থাকে, এর ফলে অবশ্যই ছাত্রদের পরীক্ষা এবং অন্যান্য দায়িত্বের জন্য প্রস্তুত হতে হওয়ার সময় প্রভাবিত হবে। এখানেও পারিবারিক আর্থিক বিষয়গুলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। আদিত্যের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে যদিও সে ক্রিকেটের জন্য প্রস্তুতি এবং অনুশীলন করতে একটি নির্দিষ্ট সময় ব্যয় করেছিল, সে নিজেই উল্লেখ করেছে যে দীর্ঘমেয়াদে এটি চালিয়ে যাওয়া তার পক্ষে কার্যকর হবে না, কারণ কোচিং এবং নিউট্রিশন বাবদ খরচ তার পরিবারের জন্য খুব ব্যয়বহুল।
এখন আদিত্যের মতো অনেক ভারতীয় পরিবার নির্দিষ্ট কেরিয়ারের আগ্রহের জন্য তাদের সন্তানদের সমর্থন করতে দ্বিধাবোধ করে। উদাহরণস্বরূপ খেলাধুলার ক্ষেত্রে এটি প্রায়শই হয়, কারণ এতে খুব সীমিত সুযোগ রয়েছে এবং যারা এটি অনুসরণ করতে চায় এমন প্রত্যেকেই যে সঠিক সুযোগ পাবে তার কোনো মানে নেই। এখন এটিও দেখা গুরুত্বপূর্ণ যে আগ্রহের ক্ষেত্রে ছাত্র কতটা ব্যতিক্রমীভাবে প্রতিভাবান। আপনি যদি দেখেন যে তারা সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতায় পারফর্ম করতে সক্ষম, তবে এটি একটি ভালো সূচক যে তারা দীর্ঘমেয়াদে ভালো ফল করতে সক্ষম হতে পারে। যাই হোক, বাবা মায়েরা যে ধরনের সমর্থন দেবেন তার কার্যকারিতা এবং সেই ধরনের সমর্থন থেকে যে ধরনের সুযোগ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয় তা বোঝার জন্য কেরিয়ার গাইড হিসেবে আমাদের একটি বাস্তবসম্মত চিত্র দেওয়া গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যান্য উন্নত দেশগুলির সঙ্গে তুলনা করি তখন আমরা লক্ষ্য করি যে এমন কিছু দেশ রয়েছে যারা তাদের পেশাদার ক্রীড়াবিদদের সমর্থন করতে প্রচুর অর্থ বিনিয়োগ করে। এখন এই ধরনের সমর্থন ব্যবস্থা সর্বত্র সমানভাবে উপলব্ধ নয়। আমাদের মেনে নিতে হবে যে আমরা এমন একটি দেশে রয়েছি যেখানে বিপুল সংখ্যক ছাত্র রয়েছে এবং বিশাল জনসংখ্যা এবং সীমিত সম্পদের কারণে আমরা প্রতিটি ছাত্রকে এই ধরনের আগ্রহের ক্ষেত্রে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে সহায়তা করতে সক্ষম হই না। তাই প্রায়শই ছাত্ররা এই ধরনের আগ্রহ থেকে দূরে সরে যায়, কারণ তখন এটি তাদের জন্য একটি কার্যকরী বিকল্প বলে মনে হয় না। যাই হোক, অনেক সময় আপনাকে দেখতে হবে যে সঠিক ধরনের সমর্থন সহ একজন ছাত্র ইতিমধ্যে তাদের যে আগ্রহ রয়েছে তার থেকে কেরিয়ার তৈরি করতে পারে কিনা। তবে অবশ্যই এই পছন্দের একটি ঝুঁকি রয়েছে এবং এই ঝুঁকিটি ছাত্র এবং অভিভাবক উভয়ের কাছেই খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, যাতে তারা সেই ঝুঁকিগুলিকে ঘিরে আকস্মিক কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হন। মানে, তারা কি প্ল্যান বি তৈরি করতে পারে? তারা কি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে? তারা যে ধরনের আগ্রহের ক্ষেত্রেই যাক না কেন, তারা যদি খেলাধুলার সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে না পারে, সেই ক্ষেত্রে আদিত্যের জন্য এটি ক্রিকেট ছিল। অন্তত সে যদি ভারতীয় জার্সি পরতে না পারে তাহলে তার আরও কিছু সুযোগ পাওয়া উচিত যা তার জীবিকা নিশ্চিত করবে। এখন পরবর্তী স্লাইডে আদিত্যর আগ্রহের দিকে চোখ রাখা যাক। আদিত্যর ক্ষেত্রে সে রাজস্থানের আলোয়ার জেলার প্রতিনিধিত্ব করেছে এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেছে। যদিও এই রেকর্ডগুলি চিত্তাকর্ষক, তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ভারত জুড়ে এমন অনেক শিশু রয়েছে যাদের এমন সাফল্য রয়েছে। একজন পেশাদার ক্রিকেটার যখন 16 বছর বয়সে খেলতেন তখন তিনি কোন স্তরে খেলতেন তা জানা গুরুত্বপূর্ণ হবে। অনেকেই ইতিমধ্যেই ব্যতিক্রমী ছিলেন এবং সেই বয়সে রাজ্য ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছিলেন। যেহেতু এমন অনেক ছাত্র রয়েছে যারা লোভনীয় আন্তর্জাতিক দলের জার্সির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে একটি খুব ছোট অংশ সেটি অর্জন করতে সক্ষম হয়। যে ছাত্রছাত্রীরা এগুলিকে গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে চায় তাদের কাছে এই ঝুঁকিগুলি আবার বুঝিয়ে বলা গুরুত্বপূর্ণ। আদিত্য বলেছিল যে যতদিন সম্ভব ক্রিকেট খেলতে পারলে সে খুশি হবে, তবে এটিকে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবে না, কারণ সে জানে যে তার বাবা মা কোচিংয়ের খরচ চালাতে পারবে না এবং পেশাদার ক্রিকেটার হতে ব্যর্থ হলে তার পরিবারের ভরণপোষণ করতে না পারার আর্থিক ঝুঁকি রয়েছে। আদিত্য চিত্রকলা এবং ছবি আঁকার প্রতিও আগ্রহী এবং সে মনে করে যে সে যদি একজন স্বীকৃত শিল্পী হয় তবেই সে পুরো সময় এটি দেখতে পারে। এখন এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ বিখ্যাত শিল্পীরা বিখ্যাত হওয়ার আগেই পূর্ণকালীন শিল্পী ছিলেন। যাই হোক, সে এই বিকল্পটি গুরুত্ব সহকারে না বিবেচনা করলেও এটি তার জন্য কিভাবে কার্যকর হতে পারে তা বলা যায় না। পর্যবেক্ষণ, অভিব্যক্তি এবং ধৈর্যের মতো দক্ষতা একজন শিল্পীর জন্য সবচেয়ে শিক্ষণীয় 3টি দক্ষতা, সে পেশাদার পদ্ধতিতে হোক বা কেবল আগ্রহ হিসেবেই হোক। সুতরাং আমরা ছাত্রদের আগ্রহের কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতে তারা যে ধরনের বিকল্প তৈরি করে তা কিভাবে প্রভাবিত করে। আসুন পরবর্তী স্লাইডে দেখি এবং তার প্রোফাইলটি আরও একটু গভীরভাবে বুঝি। আদিত্য সম্পর্কে আমরা যে অতিরিক্ত তথ্য সংগ্রহ করেছি, আমরা অনুভব করেছি যে আপনার প্রতিটি ছাত্রের জন্য একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে সক্ষম হওয়া আপনার পক্ষেও কার্যকরী হবে। আসুন এটি আরও বিস্তারে দেখি। যদিও আদিত্য বলে যে সে একজন সফল ব্যবসায়ী হতে চায়, কিন্তু কেন তা নিয়ে আরও তদন্ত করা ভালো হবে। জিজ্ঞাসা করা হলে সে কেবল বলেছিল যে নিজেই নিজের বস হওয়ার আনন্দই আলাদা। যদিও এটি একটি অকপট প্রতিক্রিয়া, তবে সে নিজের জন্য যে ধরনের ব্যবসা শুরু করতে চায় সে সম্পর্কে সে কোনো চিন্তাভাবনা করেছে কিনা তা বোঝার জন্য আমাদের আরও কথা বলতে হতে পারে। সে কি বুঝতে পেরেছে যে সে কি করতে চায়? দুর্ভাগ্যবশত আদিত্য উল্লেখ করেছে যে সে তা করেনি, কারণ আরও নির্দিষ্ট এন্টারপ্রেনিউরাল প্রচেষ্টার জন্য সেই ক্ষেত্রের জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়ে জ্ঞান অর্জন করা ভালো হবে। উদাহরণস্বরূপ, একটি অ্যাকাউন্টিং সংস্থা শুরু করার জন্য অ্যাকাউন্টেন্সির বিষয়ে ভালো জ্ঞান এবং প্রয়োগ ক্ষমতা থাকা দরকার। সিএ ছিল একটি কেরিয়ার বিকল্প
যা তার বাবা মা তাকে নিতে বলেছিল, কারণ সে ক্লাস 11 থেকে অ্যাকাউন্টেন্সি পছন্দ করত। আদিত্য বলে যে নিজেকে প্রকাশ করতেও তার সমস্যা হয়। এই ক্ষেত্রে সে উল্লেখ করেছিল যে এটি বিশেষভাবে তার বাবা মায়ের সাথে কথা বলার সময় হয়। এই বিষয়ে এটি নোট করা গুরুত্বপূর্ণ এবং বাবা মায়েদের তাদের বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকর এবং আরও খোলাখুলি কথোপকথন করতে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ। প্রায়শই যোগাযোগ মাধ্যমগুলি আস্থার অনুভূতি তৈরি করে এবং বাবা মা ও শিশুদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস করে। আদিত্য বোম্বে এবং ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে চেয়েছিল কারণ সে তার শহর থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এবং বুঝতে পেরেছিল যে জয়পুর শহরের অনেক কলেজেই সে যে ধরনের সাবজেক্ট কম্বিনেশন খুঁজছিল তা উপলব্ধ নেই। তার বাবা মা চেয়েছিলেন যে সে জয়পুরে থাকুক এবং তাকে শহরের বাইরে যেতে দেওয়ার ধারণাটা তাদের মনোগ্রাহী হয়নি। তার প্রথম পছন্দ অবশ্যই ছিল বিকম, কিন্তু কাউন্সেলিং চলাকালীন তাকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক এবং সম্ভবত স্পোর্টস ম্যানেজমেন্টে স্পেশালাইজেশনের পরামর্শ দেওয়া হয়েছিল, যেহেতু তার আগ্রহ ছিল খেলাধুলায়। এবং এই ধরনের কম্বিনেশন যেহেতু জয়পুরে পাওয়া যায় না, তাই আদিত্য ভেবেছিল যে অন্য জায়গায় খোঁজা ভালো হবে। এবং অবশ্যই আমরা সবাই জানি যে সেই বয়সের শিশুরা প্রায়শই স্বাধীনতা চায়। তারা তাদের বাবা মায়েদের পছন্দ করে না বলে নয়, বরং প্রায়শই তারা বাইরে যেতে চায় এবং নতুন জিনিস চেষ্টা করতে চায় এবং তারা সেই নতুন অভিজ্ঞতা থেকে শিখতে চায়।